জেআরবিটি 2 নিয়ে মন্ত্রিসভা আক্ষরিক অর্থে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে আমরা থাকছি। প্রথমত জেআরবিটি গ্রুপ সি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যে লিস্ট পাবলিশড হয়েছে সেখানে 28 থেকে 30,000 ক্যান্ডিডেটের নাম আছে। সে তুলনায় ভ্যাকেন্সি পরিমাণ অনেকটা কম, মাত্র 430খানা ভ্যাকেন্সি আছে। সবাই যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন গেলে পোস্ট প্রেফারেন্স কোনটা দেখব, এবং আমার যদি মাধ্যমিক ফার্স্ট যদি ন্যূনতম কোয়ালিফিকেশন হয়ে থাকে বা গ্র্যাজুয়েশন হয়ে থাকে কিন্তু আমার আইটিআই নেই, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশন গিয়ে আমার কী ধরনের লাভ হবে। এখন আমরা যেটা শুনতে পাচ্ছি রিজার্ভেশন যে পোস্টগুলো আছে সেগুলি রিজার্ভ করা হবে। জেআইবিটির কি সে ক্ষমতা আছে, সে অধিকার আছে রিজার্ভেশন সিটকে রিজার্ভ করে জেনারেল ক্যান্ডিডেটের পাশে সেগুলি বিলি করে দেওয়ার বা জেনারেল ক্যান্ডিডেটকে অগ্রাধিকার দেওয়ার। যেখানে বলা আছে এক্স সার্ভিসম্যানদের জন্য, যেখানে বলা আছে এসসি/এসটির জন্য, সেই পোস্টগুলো যদি ক্যান্ডিডেট না পাওয়া যায় সেগুলো কি জেনারেল ক্যান্ডিডেটদের দেওয়া যায়, সেই ক্ষমতা কি জেআরবিটির আছে, সে বিষয়ে আমরা থাকছি। প্রথমত ডকুমেন্ট ভেরিফিকেশন কী কী নিয়ে যেতে হবে, তারপর আমরা যে ডকুমেন্ট ভেরিফিকেশন যাব আমার কি লাভ হবে ডকুমেন্ট ভেরিফিকেশন গেলে, সেটাও তো আমার জানার অধিকার আছে। একটা দিন সেখানে গিয়ে সময় নষ্ট করব, যাব, সেটা যদি কোনো বেনিফিট না পাই তাহলে সে যাওয়ার মূল্য কী থাকে সেটাও আমরা জানার চেষ্টা করব। প্রথমত যারা এডমিট কার্ড হারিয়ে ফেলেছ, ইমেল আইডির মাধ্যমে ফরগট পাসওয়ার্ড দিয়ে এডমিট কার্ড বের করা যায় জিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এডমিট কার্ডটা নিয়ে যেতে হবে মাস্ট, এডমিট কার্ড সবচেয়ে প্রথম প্রায়োরিটি। অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 দুইটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2, অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2তে কী আছে সেটা আমরা দেখছি। মাধ্যমিক এডমিট কার্ড নিতে হবে বার্থ সার্টিফিকেটের জন্য, যদি না থাকে, যদি 8 পাস যারা বিশেষ করে গ্রুপ সি এসসি ক্যাটাগরিতে তারা বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড নিয়ে যেতে পারে, যেখানে ডেট অফ বার্থ উল্লেখ থাকবে। মাধ্যমিক ইকুয়ালেশন মার্কশিট নিয়ে যেতে হবে, পিআরটিসি, সেলফ ডিক্লারেশন যেগুলো বলেছি, কাস্ট সার্টিফিকেট, এবং আইটিআই পাই ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, যে ন্যাশনাল টেস্ট সার্টিফিকেট এনটিসি আইটিআই পাস সার্টিফিকেট লাগবে, এবং ভ্যালিড পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে ভ্যালিড পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে। অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2তে আর কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে এখানে বলা হয়েছে, আইডেন্টি কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট বা আধার। তাছাড়া অ্যাডক টিচার হলে বা এক্স সার্ভিস হলে সেটা সার্টিফিকেট নিতে হবে, ফটোগ্রাফ, এগুলি ডকুমেন্ট, এগুলো এত বেশি কোনো ডকুমেন্ট লাগবে না। এখন অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 তো ফিল আপ করতে হবে, সে দুইটা তো ফিল আপ করে নিয়ে যেতে হবে। অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2তে কী বলা আছে, এই যে অ্যানেক্সার 1, যারা যারা ফরম্যাট অফ দ্য পার্টিকুলার পোস্ট এগেন্স্ট হুইচ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করছি, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদারের রোল নাম্বার, জেআইবিটি রোল নাম্বার, ক্যাটাগরি এসসি/এসটি, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে এখানে দিতে হবে, যেমন লয়ার ডিভিশন ক্লার্ক, এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র মাল্টি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অপারেটর পাম্প, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে সেটা এখানে উল্লেখ করতে হবে। পোস্ট প্রেফারেন্স, ঠিক আছে, কোন পোস্টের জন্য আমি ডকুমেন্ট ভেরিফিকেশন করছি সেটা কিন্তু এখানে উল্লেখ করতেই হবে। এখন কোন পোস্টে উল্লেখ করার আগে আর কম্পিউটার নলেজ তো হলো অ্যানেক্সার 2, সেটা ফিল আপ করে নিতে হবে, যদি কম্পিউটার নলেজ থাকে ফিল আপ করে নিয়ে যেতে হবে। কম্পিউটার নলেজ আমার আছে, ইয়েস, সেটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। বেঙ্গলি বা টাইপিং নলেজ আছে, ইয়েস, সেটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। এখন কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করব সেটাও জানতে হবে। ভ্যাকেন্সি যেটা বেশি খালি আছে সেটার জন্য আমরা অ্যাপ্লাই করব। সবচেয়ে প্রথম আমরা লোয়ার ডিভিশন ক্লার্কে 37খানা ভ্যাকেন্সি আছে, এগ্রি অ্যাসিস্ট্যান্টে 10খানা, জুনিয়র অপারেটর 182খানা পাম, জুনিয়র মাল্টি অপারেটর 201খানা পোস্ট এখানে খালি আছে, সব মিলে 430খানা পোস্ট এখানে খালি আছে অ্যাপ্লাই করার জন্য। পোস্ট প্রেফারেন্স দিতে যদি আমার আইটিআই না থাকে, আমার আইটিআই নেই, তাহলে আমি জুনিয়র অপারেটর, জুনিয়র মাল্টি অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। ডাইরেক্ট আইটিআই নেই, আমি জুনিয়র অপারেটর, জুনিয়র মাল্টি স্টাফের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। এখন কোন কোন বিষয়ে আইটিআই থাকতে হবে জুনিয়র অপারেটর, জুনিয়র মাল্টি স্টাফ, সেটাও আমরা জানার চেষ্টা করব। প্রথমত লয়ার ডিভিশন ক্লার্ক, আমার মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস আউট আছে, লয়ার ডিভিশন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করব। পোস্ট কটা আছে, 37খানা। এখানে দেখবে ক্যাটাগরি যে বলা আছে 430খানা পোস্টের জন্য বা লয়ার ডিভিশন 37খানা পোস্টের জন্য ইউআর, এসটি, এসসি ক্যাটাগরিতে একটাও পোস্ট খালি নেই, সিঙ্গেল পোস্ট এখানে খালি নেই, একটাও পোস্ট খালি নেই এখানে। তাহলে আমার মাধ্যমিক গ্র্যাজুয়েশন আছে, আইটিআই নেই, ডকুমেন্ট ভেরিফিকেশনে যাব, এলডিসি পোস্টের জন্যই যাব বা এগ্রি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যাব। দুর্ভাগ্যবশত লয়ার ডিভিশন ক্লার্ক এগ্রি অ্যাসিস্ট্যান্টে একটা পোস্টও খালি নেই, ইউআর, এসসি, এসটি। কাদের জন্য খালি আছে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য 18
পোস্ট খালি আছে, এক্স সার্ভিসের জন্য 19খানা পোস্ট খালি আছে লোয়ার ডিভিশন ক্লার্কে। এগ্রি সিস্টেম যেটা ফিজিক্যাল ইন্ডিকেট যারা আছে পিডাব্লিউডি তাদের জন্য 4টা পোস্ট খালি আছে, এক্স সার্ভিসের জন্য 6টা পোস্ট খালি আছে। অর্থাৎ এক্স সার্ভিসম্যান আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা আছে বিশেষভাবে সক্ষম ওই ক্যান্ডিডেটের জন্য 37 ও 10খানা পোস্ট খালি আছে লোয়ার ডিভিশন ক্লার্ক এগ্রি সিস্টেম, যেগুলো আইটিআই লাগবে না। আমার তো আইটিআই নেই, আমি তো এইগুলোর জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন যাব। এখন অনেকে বলবে এক্স সার্ভিসের জন্য হরাইজন্টাল রিজার্ভেশন, যদি এক্স সার্ভিসেশন না পাওয়া যায় সেগুলা নর্মাল ক্যান্ডিডেটে দিয়ে দিতে হবে। জেআইবিট গ্রুপ সিতে টোটাল 8,000 প্লাস ক্যান্ডিডেট ডাকা হয়েছিল। তখন কি 8,000 ক্যান্ডিডেট ডাকা হয়েছিল, এখানে তো 1900 প্লাস চাকরি দিয়েছিল। এখানে লয়ার ডিভিশন ক্লার্কের বা এগ্রি সিস্টেমের যে 47খানা পোস্ট খালি পড়ে রয়েছে, এক্সামিনেশন পাওয়া যায়নি বলে। কেন তখন এক্সামিনেশন পোস্টটি জেনারেল ক্যান্ডিডেট দেওয়া হয়নি কেন? তখন এক্সামিনেশন পোস্টটি এসসি ক্যান্ডিডেট দেওয়া হয়নি কেন? এটা ভাবি কোনোভাবেই সম্ভব না। লজিক তো থাকতে হবে। এক্সামিনেশন পোস্টগুলো বললাম জেনারেল ইউআর ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট দিয়ে দেবো। নিজের মানে খুব সুন্দর একটা কমেন্টও দিয়ে দিলাম যে হরিজন্টাল রিজার্ভেশন এগুলি তো ক্যান্ডিডেটদের দেওয়া যাবে। আর যদি দেওয়া যেত তাহলে এক্সামিনেশনের পোস্ট 19খানা পোস্ট প্রথমে যখন জেআইবিটি গ্রুপসি ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশন সব কিছু, তখন ওই পোস্টগুলো দেয়নি কেন? তখন ওই পোস্টগুলো ক্যান্ডিডেটে দিয়ে দেওয়া হয়নি কেন? জেনারেল এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটে দিয়ে দেওয়া হয়নি কেন? উত্তরটা জাগে না, কোশ্চেনটা জাগে না। এখানে বলা আছে ইউআর এসসি ক্যাটাগরি পোস্ট খালি নেই, আমরা বলেছি এক্সামিনেশন পোস্ট আমাদের দিয়ে দেবে। এটা কি সম্ভব? রাজ্য সরকার মন্ত্রিসভা যদি কোনো অ্যামেন্ডমেন্ট করে সেটা সম্ভব, অসম্ভব বলছি না। রাজ্যসভা মন্ত্রিসভা যদি চাই সম্ভব, অসম্ভব বলছি না। এবং রাজ্য মন্ত্রিসভা যদি চায় 430খানার জায়গায় এখানে 2000 পোস্ট নিয়োগ করুন, এটাও সম্ভব। কিন্তু মন্ত্রিসভা বা রাজ্য সরকার কি সেটা চাই, সেটাও দেখতে হবে। তারপরেও ডাউট থাকলে ডকুমেন্ট ভেরিফিকেশনটা সেরে নেওয়া যায়, কারণ যেহেতু একটা সুযোগ পেয়েছি সুযোগটা কাজে লাগাতে পারি। একটা দিন হয়তো সময় নষ্ট হবে, কিন্তু দেখি না কাজে লাগিয়ে যদি কোনো ভাগ্য কোনো চাকা ঘুরতেও পারে, আবার একটা সুযোগ আসতেও পারে। এমন আছে জেআইবিটি 2-র জন্য যে পোস্টগুলো খালি সিদ্ধান্ত হয়েছিল সেগুলি এখান থেকেই নিয়োগ হয়ে গেল, এটাও হতে পারে। অবাস্তব কিছু নয়, অনেক কিছু হতে পারে। তাই ডকুমেন্ট ভেরিফিকেশনটা আমরা করে নিতেই পারি। কিন্তু লেবার ডিভিশন ক্লার্ক এগ্রি সিস্টেমের জন্য কোনো পোস্ট, আমরা আবার বলছি ইউআর এসটি ক্যাটাগরিতে যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা এক্সামিনেশন বাদে কোনো পোস্ট খালি নেই। আবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর এক্সামিনেশন পোস্টে ইউআর এসটি ক্যাটাগরি জেনারেল ক্যান্ডিডেট দিয়ে দেওয়া হবে, সেটা একটা উল্লেখ কল্পনা। যদি দিয়ে দেওয়া হলো তো প্রথম যখন নিয়োগ হয়েছে তখনই দিয়ে দেওয়া হয়েছে, কারণ 8,000 প্লাস ক্যান্ডিডেট, 1900 প্লাস ক্যান্ডিডেট এখানে চাকরি পেয়েছে বা 2000 ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, সেখানে 5-6 হাজার আরও ক্যান্ডিডেট ছিল লিস্টে। সেখান থেকে কিন্তু ডেকে এনে 37 আর 10খানা পোস্ট কিন্তু চাকরি জেনারেল ক্যান্ডিডেট বা এসসি ক্যান্ডিডেট কিন্তু দিয়ে দেওয়া হয়নি, সেটা কিন্তু মাথায় থাকতে হবে। যাই হোক, যদি দিয়ে দেওয়া হয় খুবই ভালো, আমরাও ওয়েলকাম জানাবো। ম্যাক্সিমাম বেকাররা যদি চাকরি পায় সেটা আমাদের খুশির খবর, কিন্তু সঠিক ইনফরমেশন প্রোভাইড করেও একটা দায়িত্ব করতে পড়ে। এখন আরেকটা আছে ডি রিজার্ভ করে দেবে, রিজার্ভেশন পোস্ট আছে ডি রিজার্ভেশন করে দেবে। আর জেআইবিটির কি সেই ক্ষমতা আছে রিজার্ভেশন পোস্ট ডি রিজার্ভেশন করে দেওয়ার? এরকম কি আগে হয়েছে? এসসি পোস্ট খালি পড়ে রয়েছে, এগুলা কি ইউআর ক্যাটাগরিকে দিয়ে দেবে, রিজার্ভ করে দেবে? এসটিজিটি নিয়োগের একটা সিদ্ধান্ত হয়েছিল 2022 সনে। সেখানে দেখবেন এসটি ক্যাটাগরি পোস্ট বিরাট সংখ্যক পোস্ট খালি পড়েছিল, এসটি আর জেনারেল ক্যান্ডিডেট পোস্ট খালিই নেই। কেন খালি পড়েছিল? কারণ ব্যাকলগ ভ্যাকেন্সি টেনে আনা ছিল, ব্যাকলগ ভ্যাকেন্সি টেনে আনা হয়েছে। তাই এসসি এসটি পোস্ট যদি খালি পড়ে থাকে সেটা বছরকে বছর খালি পড়ে থাকবে, সেগুলো কিন্তু জেনারেল ক্যান্ডিডেট দেওয়া হবে না। এই পোস্টগুলি ভবিষ্যতে ব্যাকলগ ভ্যাকেন্সি হিসাবে বিরাট বড় ভ্যাকেন্সি আসতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনেও কিন্তু হয়, রিজার্ভেশন পোস্ট কিন্তু রিজার্ভ করে দিয়ে দেওয়া হয় না, সেগুলি পড়ে থাকে, পরে ব্যাকলগ ভ্যাকেন্সি হিসাবে আসে। এরকম হতে পারে জেআইবিটি 2 প্রচুর সংখ্যক পোস্টের সিদ্ধান্ত হলো, সাথে জেআইবিটি 1-এ যে ব্যাকলগ ভ্যাকেন্সি সেটাও জুড়ে দেওয়া হলো, হতেই পারে, এরকম কিন্তু হয়। এখন জুনিয়র অপারেটর যে 182খানা পোস্ট খালি আছে, জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফ প্রেজেন্ট এখানে 201খানা পোস্ট খালি আছে। এগুলা কোয়ালিফিকেশন কী লাগবে এগুলো তো জানতে হবে। এগুলো তো এমনিতে আমরা অ্যাপ্লাই করে দিতে পারবো না। আইটিআই আছে, কিন্তু কোন বিষয়ে আইটিআই আছে সেটাও যে রাখতে হবে। এই দেখেন কোয়ালিফিকেশন ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে। জুনিয়র অপারেটর পাম, জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফ আনকমন। কী বলা হয়েছে? মাধ্যমিক পাশের সাথে এনটিসি ন্যাশনাল কাউন্সিল ভোকেশনাল ট্রেনের সার্টিফিকেট থাকতে হবে। কোন কোন বিষয়ে? ওয়েল্ডার উইথ গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, প্লাম্বার, টার্নার, ফিটার, মেকানিক ডিজেল, পাম্প অপারেটর কাম মেকানিক, ওয়্যারম্যান, ইলেকট্রিশিয়ান। এই যে সাবজেক্টগুলো বিষয়গুলো বলা হয়েছে ওই বিষয়গুলোতেই আইটিআই থাকতে হবে। এটা আমাদের নিজের মন গড়া বানানো হয়, জেআইবিটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালেক্ট করেছি। যখন জেআইবিটি 1-এর ভ্যাকেন্সি এসেছিলো জুনিয়র অপারেটর পাম্প, জুনিয়র মাল্টিটাস্কিং স্টাফের যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কিন্তু এইটাই বলা হয়েছিল, এটাই কিন্তু কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া বলা হয়েছিল।
আইটিআই কোন কোন বিষয়ে থাকতে হবে? ওয়েল্ডার, গ্যাস ইলেকট্রিক, প্লাম্বার, টার্নার, ফিটার, মেকানিক, পাম্প অপারেটর কাম মেকানিক, ওয়্যারম্যান, ইলেকট্রিশিয়ান। এই 8টা বিষয় আইটিআই পাস আউট হতে হবে মাধ্যমিক পাশের সাথে। তাহলেই জুনিয়র অপারেটর পাম্প, জুনিয়র মাল্টিস্টেজ স্টাফ অপারেটর জন্য আমরা ফিল আপ করতে পারবো। এই পোস্টগুলোর জন্য আমরা এলিজিবল। এখানে পোস্ট কয়টা খালি পড়ে আছে? জুনিয়র অপারেটরের জন্য 182টা, জুনিয়র মাল্টিস্টেজ স্টাফ অপারেটরের জন্য 201খানা পোস্ট খালি আছে। আর বাকি অন্য ক্যাটাগরিতে কিন্তু পোস্ট খালি নেই। আর কোলিং ক্যান্ডিডেট ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, সবাই আশা করি কালেক্ট করে নিয়েছে। এখানে কি করতে হবে? নিজের রোল নাম্বারের সাথে দেখতে হবে আমার ডেট কবে, মে মাসে, জুন মাসে না জুলাই মাসে, ওই ডেটে আমার রেডি হতে হবে। এডমিট কার্ডটা নিতে হবে আমার সাথে, যে এডমিট কার্ডটা ফরগট পাসওয়ার্ড দিয়ে বের করা যায়, কারণ এডমিট কার্ডটা চাকরি শেষ মানে তারপর এডমিট কার্ড কয়জনই রাখে, ম্যাক্সিমাম এডমিট কার্ড হারিয়ে ফেলেছে। লগ ইন পাসওয়ার্ড দিয়ে বের করা যাবে, ফরগট পাসওয়ার্ড দিয়ে বের করা যাবে, অনায়াসেই বের করা যাবে। এখন তার সাথে অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2টা ভালোভাবে ফিল আপ করে নেবেন। অ্যানেক্সার 1-এ যেখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে সেটা লাগবে, আর অ্যানেক্সার 2-তে এলডিসি পোস্টের জন্য অ্যাপ্লাই করলে আমার কম্পিউটার জানা আছে কি না সেটা লাগবে। দুইটা ইয়েস নো দুইটা লাগবে অ্যানেক্সার ফিল আপ করে নিতে হবে। যদি আপনারা জুনিয়র অপারেটর পাম্প বা জুনিয়র মাল্টিস্টেজ অপারেটর অ্যাপ্লাই করতে চান তাহলে অ্যানেক্সার 2টা লাগবে না, অ্যানেক্সার 2টা শুধু এলডিসি পোস্টের জন্য লাগবে। আর আপনারা দুটোটার জন্য যদি ভেরিফিকেশন করতে চান দুটোই লাগবে। আর কোন পোস্টের জন্য ভেরিফিকেশন করতে চান সেটাও বলে দেবেন। যদি দুইটা পোস্টের জন্য ভেরিফিকেশন করেন, জুনিয়র অপারেটর পাম্প, জুনিয়র মাল্টিস্টেজ অপারেটর আনকমন, দুইটার জন্যই আমরা ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন করবো, তাহলে আপনার দুইটাতেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারেন। দুই এখানে উল্লেখ করে অবশ্যই দেবেন। তাছাড়া অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 হয়ে গেল, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছি সেটা এখানে জেনে গেলেন। সেলফ ডিক্লারেশন ফর্মেটটা জেনে গেলেন। মাধ্যমিক এডমিট কার্ডটা নিয়ে নেবেন, যেখানে ডেট অফ বার্থের প্রমাণপত্র আছে, সাথে আর কিছু লাগবে না, ডেট অফ বার্থ প্রমাণপত্র, এটাই শেষ। মাধ্যমিক মার্কশিট নিলেন, যাতে হায়ার কোয়ালিফিকেশন মার্কশিট থাকলে সেটি নিলেন, কোনো প্রয়োজনীয়তা নেই। অ্যানেক্সার 2 তো নিলেনই। SC/ST সার্টিফিকেটটা নিলেন, ন্যাশনাল কাউন্সিল ভোকেশনাল ট্রেনিং, জুনিয়রটা পাম্প, জুনিয়র মাল্টিস্টেজ অপারেটর অ্যাপ্লাই করতে হলে আইটিআই লাগবে। কোন বিষয়ে আইটিআই লাগবে আমরা 8টা বিষয় বলে দিয়েছি, 8টা বিষয় যেটি আপনার সার্টিফিকেট আছে সেটা সাথে নিয়ে নেবেন। এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন বা ফিজিক্যাল হ্যান্ডি যদি হয়ে থাকেন, বা যদি বর্তমানে কোনো সংস্থায় চাকরি করে থাকেন তাহলে নো অবজেকশন সার্টিফিকেট, এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট, কিংবা আমাদের পিডব্লিউ ক্যান্ডিডেট সার্টিফিকেট অবশ্যই নেবেন। অ্যাডক টিচার হলে সেটা সার্টিফিকেট অবশ্যই নেবেন। অ্যাডক টিচার বলতে 10,323 কথা কেন বলা হয়েছে। 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নেবেন, আর আইডেন্টি কার্ড নেবেন, যে কোনো একটা প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট বা আদার যে কোনো একটা আইডেন্টি কার্ড নেবেন। আর যারা 2017 সালে যারা এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট TFS গ্রেড 3-তে অ্যাপ্লাই করেছিলেন তাদের টোকেন নাম্বার অবশ্যই সেখানে নিয়ে যাবেন। এখানে TDA দেওয়া হবে না, ডকুমেন্ট ভেরিফিকেশন মানে এখানে চাকরি নয়, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। নো ইন্ডিভিজুয়াল কল লেটার দেওয়া হবে না, যে ফর্মেটটা দেওয়া আছে সেই ফর্মেট অনুযায়ী সবাই, ডেট অনুযায়ী সবাই চলে যেতে হবে। রুল নাম্বারটা অবশ্যই চেক করে নিতে বলা হয়েছে, কোন রুল নাম্বারে কবে ডকুমেন্ট ভেরিফিকেশন। আর এখানে পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে তারা একজন সাথে নিয়ে যেতে পারবেন হেল্পার। আর মোবাইল নাম্বার, ইলেকট্রনিক গার্গেট এগুলো কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। ফার্দার কমিউনিকেশন যে এয়ারবিটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশন 29 মে থেকে শুরু হয়ে যাচ্ছে। সবার প্রতি মানে বেস্ট অফ লাক থাকবে। আশা করছি JIBT 1-এ যে সেকেন্ড রাউন্ডে তোমাদের ভাগ্য পাল্টাতে পারে বা পাল্টাবে। এখন JIBT 2 নিয়ে মন্ত্রিসভা মানে সিদ্ধান্ত নিয়েছে, 1-2টা সিদ্ধান্ত নয়, JIBT 2 নিয়ে মন্ত্রিসভা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে। 2024 থেকে 2026-এ JIBT 2 নিয়ে প্রত্যেকটা মন্ত্রিসভা, যে কোনো মন্ত্রিসভা বৈঠক বসলেই 20টা 100, 150, 200 করে লয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ সি ক্যাটাগরি মাল্টিএসি স্টাফ বা গ্রুপ সি ক্যাটাগরির অফিসিয়াল স্টাফ নিয়োগের সিদ্ধান্ত হয়। প্রত্যেকটা সিদ্ধান্তের ভিত্তিতে দেখা যায় মন্ত্রিসভার মাননীয় মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নেই যে ওই নিয়োগগুলো JIBTর মাধ্যমে সম্পন্ন করা হবে। কিন্তু মন্ত্রিসভা বা মন্ত্রিপরিষদ কোনো দিন বলছে না যে JIBT 2-র মাধ্যমে কবে ওই শূন্যপদগুলি পূরণ করা হবে। আর JIBT 2-রও সেই ক্ষমতা নেই যে নতুন করে ভ্যাকেন্সি এনে ফটাফট পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করে নেওয়ার, কারণ JIBT 1-এর যে ক্রাইটেরিয়াগুলি, JIBT 1-এর যে ত্রুটি বিচ্যুতিগুলি সেগুলি এখন JIBT বোর্ড ক্লিয়ার করতে পারছে না। কী ধরনের ত্রুটি বিচ্যুতি করেছে দেখো, টেকনিক্যাল নন টেকনিক্যাল একসাথে মেরিট লিস্ট প্রকাশ করে দিয়েছে। হাইকোর্টে গিয়েছে, হাইকোর্টে একটা ধাক্কা খেয়েছে, তার জন্য এটা। হাইকোর্টে আরেকটা ধাক্কা খেয়েছে রিজার্ভেশন। PWD ক্যান্ডিডেটের জন্য যখন চাকরির মেরিট লিস্ট প্রকাশ হয়েছে তখন PH ক্যান্ডিডেটের মধ্যেও SC/ST আর করে দিল, সেটাও বেআইনি, সেটাকেও ক্যান্সেল করে দিল। বলে ST PH এর ভিতরে ST এবং SC যে মেরিট লিস্টটা যাদের নাম আছে সেটা বাদ করতে হবে, নতুন করে মেরিট লিস্ট প্রয়োগ করতে হবে, অনেকে চাকরিও চলে যেতে পারে, সেটা একটা হাইকোর্ট রায় দিয়েছে। দুটা ধাক্কা JIBT বোর্ড এখানে পেয়েছে। JIBT বোর্ডের বিরুদ্ধে আরও কেস চলছে, আরও অনেকগুলো ধাক্কা খেতে পারে, লাইনে আরও অনেকগুলো কুইরি চলে আসছে। এখন দেখার বিষয় JIBT বোর্ড এই ধাক্কাগুলি সামাল দিয়ে
সামাল দিতে দিতে 2026 চলে যাবে। সামাল দেওয়ার পর জেআইবিটির কাছে যদি ক্ষমতা বা সময় থাকে তাহলে জেআইবিটি 2 নিয়ে আসবে এবং 2028 নির্বাচনের পূর্বে জেআইবিটি 2 তো আসবে, সেটা সবাই জানে। এবং 2028 নির্বাচনের আগে পুরো নিয়োগ প্রক্রিয়াটা প্রসেসটা কমপ্লিট হবে সেটা সবাই জানে। আর জেআইবিটি বুধবার একটা নিয়োগ প্রক্রিয়া নিয়ে আসবে, মানে 5 বছর 6 বছর সময় লাগাবে, সেটা জেআইবিটি ইতিহাসে লেখা আছে। 2020 চাকরি অ্যাডভার্টাইজমেন্ট 2026 শেষ করতে পারছে না, 2027 আসলে হয়তো 2032-33 চলে যাবে, 2028 পরে 2033 আবার বিধানসভা নির্বাচন, 2033 বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাবে, পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে কিনা সন্দেহ আছে। মানে প্রিভিয়াস টেক্টরগুলো বা হিস্টোরিগুলো আমরা স্টাডি করলে বোঝা যায়। তবে একটা জিনিস কি, জেআইবিটি প্রথমবার নিয়োগে বুঝে গেছে কোনগুলি মানে কোথায় কোথায় কিছু ভুল হয়েছে, কোথায় কোথায় কারেকশন করতে হবে। তাই জেআইবিটি 2 এতটুকু সময় লাগার কোনো সম্ভাবনা নেই। তবে নিয়োগ যেতেই হবে, সময় লাগবে, প্রসেস কমপ্লিট হবে, কিন্তু স্বচ্ছ পদ্ধতিতে। এখানে মৌখিক ইন্টারভিউর মাধ্যমে বিগত সরকার বামপন সরকারের মতো চাকরি হয়ে যাবে, নিজের নাম বা আমার নাম কোয়ালিফিকেশন বললে চাকরি হয়ে যাবে, সেই দিন তো ফুরিয়ে গেছে। যাদের কোয়ালিটি ক্যাপাসিটি আছে, যারা পড়াশোনা করছে, তারা চাকরিটা পাবে। এখন যদি কেউ ভেবে নেই যে পার্টিগত চাকরি হয়ে যাবে, পার্টি আমাদের চাকরি দিয়ে দেবে, সেটা ভুল ধারণা। এই দিন শেষ। মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছ নিয়োগ নীতি, মাননীয় মুখ্যমন্ত্রীকে মানে নিয়োগ নীতিকে প্রশংসা করতে হবে যে আমি যে কোনো দলের হতে পারি, যে কোনো বিরোধী দলের হতে পারি, কিন্তু আমার যদি ক্যাপাসিটি কোয়ালিটি থাকে, আমার যদি পড়াশোনা ভালো করি, তাহলে চাকরিটা আমি পেতে পারি। এরকম কোনো পার্সিয়ালিটি মাননীয় মুখ্যমন্ত্রী করে না, এরকম কোনো পার্সিয়ালিটি বর্তমান মন্ত্রিসভা বা বর্তমান সরকার করে না। ক্যাপাসিটি আছে, কোয়ালিটি আছে, তাহলেই চাকরিটা হবে। কিন্তু সমস্যা একটাই, সময়টা বেশি লেগে যাচ্ছে। ধন্যবাদ।